আজকের গল্প পাঠের আসরে আপনাকে স্বাগতম। আপনারা শুনছেন হুমায়ুন আহমেদের লেখা উপন্যাস মেঘ বলেছে যাব যাব। আজকে উপন্যাসটির ৯ম পর্ব। যে চেয়ারটায় হিসামুদ্দিন বসতেন সেই চেয়ারে চিত্রলেখা বসে আছে। প্রথম দিন অস্বস্তি লেগেছিল, এরপর আর লাগেনি। এমন ব্যস্ততায় তার দিন কাটছে যে অস্বস্তি লাগার সময়ও ছিল না। ব্যস্ত মানুষদের অস্বস্তি বোধ করার সময় থাকে না। চিত্রলেখার দিন কাটছে বাবার কর্মপদ্ধতির মূল সূত্রগুলো ধরতে। তাকে কেউ সাহায্য করছে না। যাদের সাহায্য করার কথা তারা এক ধরনের নীরব অসহযোগিতা করছেন। অফিসের প্রধান প্রধান কর্তা ব্যক্তিরা এগিয়ে আসছেন না। তাদের প্রশ্ন করেও তেমন কিছু জানা যাচ্ছে না। এরকম কেন হচ্ছে চিত্রলেখা বুঝতে পারছে না। তারা কি চান না সব আগের মতো চলুক? চিত্রলেখার সামনে ৩ কর্মকর্তা বসে আছেন: জিএম আবেদ আলী, এজিএম ফতে খান এবং প্রোডাকশন ম্যানেজার নুরুল আফসার। তাদের চা দেয়া হয়েছে। তারা বিমর্ষ মুখে চায়ের কাপে চুমুক দিচ্ছেন। আবেদ আলী পকেটে হাত দিয়ে সিগারেটের প্যাকেট বের করলেন। চিত্রলেখা বলল, আপনি সিগারেট ধরাবেন না। সিগারেটের ধোঁয়া আমার পছন্দ না। বন্ধ ঘরে ধোঁয়া যেতে চায় না, অসহ্য লাগে। আবেদ আলী সিগারেটের প্যাকেট সরিয়ে রাখলেন। তার মুখ আরো গম্ভীর হয়ে গেল। চিত্রলেখা বলল, আমি যদি কারোর চাকরি টার্মিনেট করতে চাই আমাকে কি করতে হবে বলুন তো? আবেদ আলী কিছু বললেন না। ফতে খান বললেন, আপনি যা করবেন কোম্পানির আইন মোতাবেক করবেন। কোম্পানি আইনের বাইরে গিয়ে কিছু করার ক্ষমতা মালিকদের দেয়া হয়নি। মালিক চেয়েছেন বলে চাকরি নেই, এই ব্যবস্থা এখন নেই। প্রাইভেট কোম্পানিতে কোনো একটা ব্যবস্থা তো থাকতেই হবে, সেই ব্যবস্থাটা জানতে চাচ্ছি। ফতে খান বললেন, আপনাকে লয়ারের পরামর্শ নিতে হবে। কোম্পানির নিজস্ব লয়ার আছে, তার কাছে জেনে নিন। আপনারা কিছু জানাবেন না? আমরা তেমন কিছু জানি না। আপনি জানেন না সেটা বলুন। আমরা বলছেন কেন? আবেদ আলী সাহেব হয়তো জানেন, নুরুল আফসার সাহেবও হয়তো জানেন। অন্যদের দায়িত্ব নেওয়াটা কি ঠিক হচ্ছে? নুরুল আফসার বললেন, মিস চিত্রলেখা, আপনাকে একটা কথা বলি, দয়া করে কিছু মনে করবেন না। আপনি একসঙ্গে সবকিছু বুঝে ফেলতে চেষ্টা করছেন। আমাদের এই কোম্পানি অনেক বড় কোম্পানি। এই প্রতিষ্ঠানের সঙ্গে যারা জড়িত তারা দীর্ঘদিন থেকে জড়িত। বছরের পর বছর কাজ করে আমরা যা শিখেছি আপনি ১ সপ্তাহে তা শিখে ফেলতে চান। তা কি করে হবে? ধীরে চলার একটা নীতি আছে, সেই নীতি মেনে চলাই ভালো। আমাকে ধীরে চলতে বলছেন? অবশ্যই ধীরে চলতে বলছি। আপনাদের ধারণা আমি ধীরে চলছি না? আমাদের ধারণা আপনি একসঙ্গে সব জেনে ফেলার জন্য অস্থির হয়ে আছেন, ছটফট করছেন। আপনিও বললেন আমাদের ধারণা। আপনি বলুন আমার ধারণা, নাকি আপনাদের ৩ জনের ধ্যান ধারণা সব একই রকম? আমরা সব এক্সিকিউটিভ ডিসিশন মেকিংয়ে থাকি। আমাদের ধ্যান ধারণা একরকম হওয়ারই তো কথা। গত মাসে কোম্পানি প্রায় ১ কোটি টাকা লোকসান করেছে। কেন করেছে? আবেদ আলী সাহেব, আপনি বলুন। ১ কোটি টাকা না, ৭০,০০০ পাউন্ড। একটা বিশেষ খাতে লোকসান হয়েছে। সেই লোকসান আমরা সামলে উঠব। ব্যবসায় লাভ লোকসান থাকে। বিজনেস হচ্ছে এক ধরনের গ্যাম্বলিং। লাভ লোকসান ব্যবসায় থাকবে, তাই বলে ব্যবসায় গ্যাম্বলিং হবে কেন? আমরা তো জুয়া খেলতে বসিনি। আবেদ আলী ভুরু কুঁচকালেন। মনে মনে বললেন, ভালো যন্ত্রণায় পড়া গেল। চিত্রলেখা বলল, আমি কিন্তু আমার প্রশ্নের জবাব পাইনি। এত বড় একটা লোকসান হলো কেন? যথাসময়ে এলসি খোলা হয়নি। তারপর আমাদের কিছু ত্রুটি ছিল, যার জন্য পেনাল্টি দিতে হয়েছে। কি ত্রুটি? ম্যাডাম, বিষয়টা তো জটিল, চট করে বোঝাতে পারবো না, সময় লাগবে। সময় আপনাকে দিচ্ছি, আপনি বোঝাতে শুরু করুন। কাগজ কলম লাগবে? আবেদ আলী বললেন, মিস চিত্রলেখা, বসের কন্যাকে প্রাইভেট পড়ানো আমার দায়িত্বের মধ্যে পড়ছে না। তারপরও আমি আপনাকে বোঝাবো, তবে এখন না। এখন আমাকে যেতে হবে। আমার জন্য লোকজন অপেক্ষা করছে। আপনাকে আরও একটা কথা বলি মিস চিত্রলেখা, যখন তখন আপনি মিটিং ডাকবেন না। এতে সবারই কাজের ক্ষতি হয়। মিটিং যখন ডাকবেন এজেন্ডা ঠিক করে ডাকবেন। এজেন্ডা জানা থাকলে আমাদেরও তৈরি হয়ে আসতে সুবিধা হয়।
আবেদ আলী চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। অনুমতির অপেক্ষা করলেন না, শুধু ফতে খান বললেন, ম্যাডাম তাহলে যাই? চিত্রলেখা বলল, আচ্ছা যান। তাকে সূক্ষ্মভাবে অপমান করা হলো, তবে সে অপমান গায়ে মাখল না। সে বাবার চেয়ারে কিশোরী মেয়েদের মতো খানিকক্ষণ দোল খেল। তারপরে চাবি দিয়ে ড্রয়ার খুলল। কিছু মজার মজার ফাইল এই ড্রয়ারে আছে। ফাইলগুলো বাড়িতে ছিল, সে নিয়ে এসেছে। প্রতিদিনই সে খুব মন দিয়ে পড়ে। হিসামুদ্দিন সাহেব তার অফিসের প্রতিটি কর্মচারী সম্পর্কে আলাদা আলাদা নোট রেখে গেছেন। পড়তে পড়তে চিত্রলেখার প্রায়ই মনে হয়, বাবা যেন জানতেন একদিন চিত্রলেখা এই ফাইল পড়বে, পড়ে পড়ে সিদ্ধান্ত নেবে। ফাইল তৈরি করা ছাড়াও হিসামুদ্দিন সাহেব আরও একটা কাজ করে গেছেন। কোম্পানি পরিচালনা সম্পর্কে দীর্ঘ নির্দেশ দিয়ে গেছেন। চিঠির মতো করে লেখা এই নির্দেশনামা চিত্রলেখা বলতে গেলে প্রতিদিনই একবার করে পড়ছে। মা চিত্রলেখা, তোমার মাথায় বিরাট দায়িত্ব এসে পড়েছে। তোমার কি মনে হচ্ছে তোমার মাথায় 3 মণ ওজনের পাথর চেপে বসেছে? তুমি নিঃশ্বাস নিতে পারছো না? যদি এরকম মনে হয়, তুমি পাথর ছুঁড়ে ফেলে দিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলবে। আমি একটি কর্মকাণ্ড শুরু করেছি। আমার মৃত্যুর পরেও তা চলতে থাকবে, এ জাতীয় চিন্তাভাবনা আমার কোনো কালেই ছিল না। এই পৃথিবীতে সবকিছুই সাময়িক। অবশ্য পুরো ব্যাপারটা তুমি চ্যালেঞ্জ হিসেবে নিয়ে দেখতে পারো। আমার ধারণা তোমার সেই যোগ্যতা আছে। যদি তুমি চ্যালেঞ্জ হিসেবে নাও, তাহলে তোমাকে আমার কিছু উপদেশ দেবার ইচ্ছা। পুরনো কালে পৃথিবী জুড়ে যুদ্ধ বিগ্রহ চলত। দুদল যুদ্ধ করছে, সেনাপতিরা যুদ্ধ পরিচালনা করছেন। এই সময় হঠাৎ যদি কোনো কারণে কোনো এক দলের সেনাপতি নিহত হন, তখন সেই দল সঙ্গে সঙ্গে যুদ্ধে পরাজিত হয়। সৈন্যরা মনোবল হারিয়ে ফেলে, অস্ত্র পেলে দৌড়ে পালাতে চেষ্টা করে। এই ব্যাপারটা এখনো আছে। এখনো সেনাপতির মৃত্যু মানে যুদ্ধে পরাজয়। সৈন্যরা এখনো যুদ্ধ করে, তাদের নিজেদের জন্যে না, যুদ্ধ করে তাদের সেনাপতির জন্যে। সেনাপতিকে সৈন্যদের আস্থা অর্জন করতে হবে। এই কাজটা সবচেয়ে কঠিন। তুমি তা পারবে, ভালোভাবেই পারবে। কোম্পানি পরিচালনার শুরুতে তোমার কাছে জটিল মনে হবে। কাজটা কিন্তু জটিল নয়। ঘোড়ার পিঠে চড়া এবং ঘোড়াটাকে দৌড়ানো শুরু করাটা জটিল। কিন্তু একবার যখন ঘোড়া দৌড়াতে শুরু করে, তখন জটিলতা কিছু থাকে না। শুধু দেখতে হয় পথ ঠিক আছে কিনা, পথে কোনো খানাখন্দ পড়ল কিনা। অবশ্য আরেকটা জিনিস দেখতে হয়, তোমার শেষ সীমাটা কোথায়, গোলটা কি। তুমি অবশ্যই কোমল হবে। সেই কোমলতার সঙ্গে সঙ্গে এক ধরনের নির্মমতাও তোমার মধ্যে থাকতে হবে। যেখানে নির্মম হওয়া দরকার, সেখানে কখনো কোমল হবার চেষ্টা করবে না। দয়া, করুণা এইসব মানবিক গুণাবলী কোম্পানি পরিচালনার কাজে আসে না, বরং কাজ শ্লথ করে দেয়। মনে করো কেউ একটা অন্যায় করল, কিংবা কারো কোনো কাজে কোম্পানি ক্ষতিগ্রস্ত হলো। তুমি যদি তার শাস্তি না দাও, তাহলে এই অন্যায়টি সে আবারও করবে। সে ধরে নেবে যে সে ক্ষমা পেয়ে যাবে। শুধু সে না, অন্যরাও তাই ভাববে। ইউ হ্যাভ টু বি ক্রুয়েল, অনলি টু বি কাইন্ড। কাজের পুরস্কার যেমন থাকবে, তেমনি অন্যায়ের শাস্তিও থাকবে। ক্ষমা অত্যন্ত মহৎ গুণ। কোম্পানি পরিচালনায় ক্ষমা একটা বড় ত্রুটি। কোম্পানির কার্যপ্রণালীর প্রতিটি খুঁটিনাটি তোমাকে জানতে হবে। উদাহরণ দিয়ে বলি, কোম্পানির অতি তুচ্ছ কাজ যে কজন করে, তাদের একজন হলো রশিদ। রশিদ হলো সাইকেল পিয়ন। তার একটা সাইকেল আছে। হাতে হাতে চিঠি পাঠাতে হলে চিঠি এবং ঠিকানা দিয়ে রশিদকে বললেই সে চলে যাবে। তুমি কি জানো, রশিদ তার এই কাজ অত্যন্ত গুরুত্বের সঙ্গে করে। তাকে তুমি ঠিকানা লিখে চিঠি দেবে এবং তা সে পৌঁছাবে না, এটা কখনো হবে না। একবার কি হয়েছে শোনো। সে একটা চিঠি নিয়ে গেল, যার চিঠি সে বাসায় ছিল না। রশিদ বাসার সামনে রাত 3টা পর্যন্ত বসে রইল। কোম্পানি ঠিকমতো তখনই চলবে যখন যার যা কাজ তা ঠিকমতো করা হবে। তোমাকে দায়িত্ব গ্রহণ করার পর একটি অপ্রিয় কাজ করতে হবে। কাজটা হচ্ছে জেনারেল ম্যানেজার পদে নতুন কাউকে আনা। অবশ্যই তোমাকে আবেদ আলীকে অপসারণ করতে হবে। কাজটা আমিই করে যেতাম, তোমার জন্য রেখে গেলাম। আবেদ আলী অত্যন্ত কর্মঠ। সে নিজের কাজ খুব ভালো জানে। তার সমস্যা হলো, সে নিজেকে এখন অপরিহার্য বিবেচনা করছে। যখন এই কাজটা কেউ করে, তখন নানান সমস্যা হতে থাকে। সে নিজের স্বার্থটাকে প্রাধান্য দেয়।
কাজকর্ম হেলাফেলা ভাব চলে আসে। সে তার প্রতি অনুগত একটা শ্রেণীও তৈরি করে নেয়। আবেদ আলী তাই করেছে। আবেদ আলীর চাকরির টার্মিনেশন লেটার আমি তৈরি করে রেখেছি। আইনগত কিছু জটিলতা আছে বলেই তৈরি করে যাওয়া। তুমি যদি কোম্পানির দায়িত্ব নাও, তাহলে এই টার্মিনেশন লেটার সই করে তুমি তাকে দেবে। আর তুমি যদি দায়িত্ব না নাও, তাহলে যেমন আছে তেমনি থাকবে। তোমার অনুপস্থিতিতে তার প্রয়োজন আছে। চিত্রলেখা আবেদ আলীর চাকরি টার্মিনেশন লেটারে নিজের নাম সই করল, তারিখ বসালো, ইন্টারকমে বলে দিল সাইকেন্ড পিয়ন রশিদকে যেন পাঠানো হয়। রশিদ এসে দাঁড়ালো মাথা নিচু করে। বেটে খাটো মানুষ, মালিক শ্রেণীর কারো দিকে চোখ তুলে তাকানোর বোধহয় তার অভ্যেস নেই। সে তাকিয়ে আছে মেঝের দিকে। কেমন আছো রশিদ? ভালো। এই ঠিকানায় একটা চিঠি দিয়ে এসো। জি আচ্ছা। তোমার সাইকেলটি ঠিক আছে? বেল নষ্ট। বেল ঠিক করার ব্যবস্থা করো। কেয়ারটেকার স্যারকে বলেছিলাম। উনি ব্যবস্থা করেননি? রশিদ চুপ করে রইল। সে কখনো তার উপরওয়ালাদের বিষয়ে কোনো নালিশ করে না। আচ্ছা, আমি বলে দেব। আমি চলে যাব, চিঠি দিয়ে এসে আপনাকে রিপোর্ট করব? দরকার নেই, তুমি যাও। চিত্রলেখা কেয়ারটেকারকে ডেকে পাঠালো। কেয়ারটেকারের নাম সালাম। সে ভীতমুখে সামনে এসে দাঁড়ালো। কেমন আছেন সালাম সাহেব? জি আপা, ভালো। কাজকর্মে মন বসছে না আপা। মন বসছে না কেন? স্যার নাই, কি কাজ করব? কার জন্য করব? আমার জন্যে করবেন। তা তো অবশ্যই। আমাদের যে সাইকেল পিয়ন রশিদ, তার সাইকেলের বেল নষ্ট। বেল ঠিক হচ্ছে না কেন? আমাকে তো আপা সে কিছু বলে নাই। সে বলেছে, যেহেতু আপনার কাজকর্মে মন নাই, আপনি শুনতে পাননি। বাবার মৃত্যুতে আপনি এতই ব্যথিত যে কোনো কিছুই আপনি এখন মন দিয়ে শুনছেন না। আচ্ছা, আপনি যান। আমাদের জিএম সাহেবকে একটু আসতে বলে দিন। জি আচ্ছা। চিত্রলেখা ঘড়ি দেখল। 3টা বাজে। অফিস আরো 1 ঘন্টা চলবে। সে অফিস থেকে ঠিক 4টায় বের হবে। আজ তার পরিকল্পনা হলো রাস্তায় খানিকক্ষণ হাঁটা। আবেদ আলী বিরক্ত মুখে ঢুকলেন। আমাকে ডেকেছেন? চিত্রলেখা বলল, আবেদ আলী সাহেব বসুন। মিটিংয়ের মাঝখান থেকে উঠে এসেছি। কিসের মিটিং? এলসি খোলার দেরি এবং ইরেগুলারিটি বিষয়ে একটা তদন্তের ব্যবস্থা করছি। ও আচ্ছা। কি জন্য ডেকেছিলেন? একটা অপ্রিয় প্রসঙ্গের জন্য ডেকেছি। দাঁড়িয়ে আছেন কেন? বসুন, তারপর বলছি। আবেদ আলী বসলেন। তার ভুরু কুঞ্চিত। চিত্রলেখা খুব সহজ এবং স্বাভাবিক গলায় বলল, কোম্পানির বৃহত্তর স্বার্থে আমাকে একটা অপ্রিয় কাজ করতে হচ্ছে। আপনার সার্ভিস আমাদের আর প্রয়োজন নেই। আমাদের কাছে মনে হচ্ছে কোম্পানির স্বার্থ আপনি এখন আর আগের মতো দেখছেন না। 70,000 পাউন্ডের যে ক্ষতি আমাদের হয়েছে, তার দায় দায়িত্ব সম্পূর্ণ আপনার। কি বলছেন? যা সত্যি তা বলছি। আমাকে ছাড়া আপনি তো 7 দিনও চলতে পারবেন না। আপনি তো সামান্য মানুষ। আপনার বাবারও আমি ডান হাত ছিলাম। আমার বাবা যেহেতু নেই, আমার বাবার ডান হাতেরও প্রয়োজন নেই, তাই না? নিন, এটা হচ্ছে আপনার জব টার্মিনেশন লেটার। ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই চিঠি বাবাই লিখে টাইপ করে রেখে গেছেন। আমি শুধু নাম সই করেছি। কিছু কিছু মানুষ মৃত্যুর পরেও তাদের উপস্থিতির ব্যবস্থা রেখে যায়। আবেদ আলী চিঠি পড়ছেন। তার হাত কাঁপছে। ব্যাপারটা তার কাছে খুবই অপ্রত্যাশিত। আবেদ আলী সাহেব। জি। আপনার দায়িত্ব আপনি এজিএম সাহেবকে বুঝিয়ে দেবেন। ম্যাডাম, ব্যাপারটা কি আরেকবার কনসিডার করা যায় না? জি না, যায় না। পাশার দান ফেলা হয়ে গেছে। আপনি এখন আসুন। আপনি বিরাট সমস্যায় পড়বেন। হাতে পায়ে ধরে আবার আমাকেই আপনার আনতে হবে। আনতে হলে আনবো। এই মুহূর্তে আপনাকে আমাদের দরকার নেই। চিত্রলেখা আরেক কাপ চায়ের কথা বলল। অফিসে বসার পর থেকে
তার খুব ঘন ঘন চা খাওয়া হচ্ছে, অভ্যাসটা কমাতে হবে। মাথা ধরেছে, মাথা ধরা কমানোর একটা ব্যবস্থা করা দরকার। ওষুধ খেতে ইচ্ছা করছে না, খোলা বাতাসে বসা দরকার। এসি দেয়া বদ্ধ ঘরে একসময় দম আটকে আসে। চিত্রলেখা এসি বন্ধ করল, জানালার পর্দা সরালো, জানালা খুলল। দিনের আলো নিভে আসছে, আকাশে মেঘ জমতে শুরু করেছে। মেঘ বলেছে যাব যাব। মেঘেরা কোথায় যেতে চায়? হিমালয়ের দিকে, না অন্য কোথাও? মানুষের পাখা থাকলে ভালো হতো, মেঘেদের সঙ্গে উড়ে বেড়াতো। মেঘেদের সঙ্গে বাস করলেই জানা যাবে মেঘেরা কোথায় যেতে চায়। আসবো? চিত্রলেখা জানালা থেকে মুখ না ফিরিয়েই বলল, আসুন। রশিদ তাহলে আপনাকে খুঁজে পেয়েছে, বসুন। হাসান বসল। সে হিসামুদ্দিন সাহেবের এই বিশাল অফিসে এই প্রথম এসেছে। তার চোখে বিস্ময়। চা খাবেন? জি না। খেয়ে দেখতে পারেন, এরা চা খুব ভালো বানায়। দার্জিলিংয়ের চা পাতা এবং বাংলাদেশের চা পাতা সমান সমান নিয়ে একটা মিক্সচার তৈরি হয়, সেই মিক্সচার দিয়ে চা বানানো হয়। তাহলে দিতে বলুন। আপনাকে ডেকেছি কি জন্যে জানেন? জি না। আপনাকে ডেকেছি কারণ আজ বিকেলে আপনাকে নিয়ে ঘুরব, গাড়িতে করে না, হন্টন। বৃষ্টি আসছে তো। আসুক, আমার একটা রেইনকোট আছে, আপনার জন্য ছাতা আনিয়ে দিচ্ছি। বৃষ্টির সময় রেইনকোট পরে হাঁটা আমার খুব পুরনো অভ্যাস। নোট করছেন তো? হাসান বিস্মিত হয়ে বলল, কি নোট করব? কথাবার্তা যা বলছি এই সব। এই যে একটু আগে বললাম আমার পুরনো অভ্যাস হচ্ছে বৃষ্টিতে রেইনকোট পরে হাঁটা। আমি তো আগে একবার আপনাকে বলেছি, বাবার মতো আমিও আপনাকে ঘন্টা হিসেবে পে করব। কাজেই আপনি যত বেশি সময় আমার সঙ্গে কাটাবেন ততই আপনার লাভ। হাসান তাকিয়ে আছে। চিত্রলেখাকে কেমন যেন অস্থির লাগছে। হাসান সাহেব। জি। অকারণে আপনাকে ডেকে আনায় আপনি কি বিরক্ত হয়েছেন? জি না। বিরক্ত হলেও কিচ্ছু করার নেই। আমি মাঝে মাঝে খুব নিঃসঙ্গ বোধ করি, মনে হয় দম বন্ধ হয়ে মরে যাব। আপনার এরকম অবস্থা যখনই হবে খবর দেবেন, আমি চলে আসব। বৃষ্টি মনে হয় আসছে, তাই না? জি। চিত্রলেখা মুগ্ধ হয়ে বৃষ্টি দেখছে। তারেক মাগরিবের নামাজ শেষ করে বারান্দায় এসে বলল, লায়লা, আমাকে চা দে তো। চা তৈরিই ছিল। লায়লা চায়ের কাপ এনে সামনে রাখল। তারেক চায়ে চুমুক দিতে দিতে বলল, তোর অবস্থা কি? লায়লা বিস্মিত গলায় বলল, আমার আবার কি অবস্থা? পড়াশোনার অবস্থা। পড়াশোনার অবস্থা খুবই খারাপ। এইবার পরীক্ষা দিলে পাশ করতে পারবো না। তাহলে এবছর ড্রপ দিয়ে পরের বছর দে। ভাইয়া, আর কিছু বলবে? না, সিগারেটের প্যাকেট আর দেয়াশলাই এনে দে। লায়লা সিগারেটের প্যাকেট এবং দেয়াশলাই এনে দিল। তারেক বলল, টগর আর পলাশকে বই নিয়ে বসতে বল, আমি পড়া দেখিয়ে দেব। তারেক চুপ চুপ করে চায়ে চুমুক দিচ্ছে। নামাজের সময় সে মাথায় টুপি পরেছিল, সেই টুপি এখনো খোলা হয়নি। টুপি মাথায় তাকে শান্ত সমাহিত মনে হচ্ছে। চা খেতে খেতে সে পা নাচাচ্ছে। মনে হচ্ছে সন্ধ্যাকালীন এই চায়ের আসর তার ভালো লাগছে। 1 মাসের উপর হলো রিনা নেই। তার অনুপস্থিতিতে বড় ধরনের যে সমস্যার আশঙ্কা করা গিয়েছিল, এখন মনে হচ্ছে সে আশঙ্কা অমূলক। সে না থাকায় বরং কিছু সুবিধা হয়েছে। তারেক ঘুমাচ্ছে একা, বেশ হাত পা ছড়িয়ে ঘুমাতে পারছে। রাতে বিছানায় শুয়ে সিগারেট খেতে পারছে। কথা বলার কেউ নেই। টুথপেস্টের মুখ লাগানো হয়নি, ব্রাশটা বেসিনে পড়ে আছে কেন, এই নিয়েও বলার কেউ নেই। রিনা মশারি না খাটিয়ে ঘুমাতে পারত না। তারেকের কাছে মশারি ছিল অসহনীয় যন্ত্রণা। এখন মশারি খাটাতে হচ্ছে না। ফুল স্পিডে ফ্যান ছেড়ে শুয়ে থাকলে মশারা কাছে ভিড়তে পারে না। মানুষের কাছে ফ্যানের বাতাসটা আরামদায়ক, মশাদের কাছে সেই বাতাস হলো টর্নেডো। প্রচণ্ড টর্নেডোর সময় মানুষ যেমন ডিনার খেতে বসে না, মশারাও তেমনি রক্ত খেতে আসে না। এই সহজ সত্য সে রিনাকে বোঝানোর অনেক চেষ্টা করেছে। রিনা বুঝতে চায়নি।
এখন আর বোঝাবুঝির কিছু নেই। মনোয়ারা ছেলের উপর রাগ করে চলে গেছেন। এটা একটা দুঃখের ব্যাপার হয়েছে। তারেক তার মাকে খুবই পছন্দ করে। মার সঙ্গে মাঝে মধ্যে কথা না বললে তার দম বন্ধ লাগে। মা না থাকার একটা ভালো দিকও আছে। মার ঘরটাকে তারেক বর্তমানে নামাজ ঘর করে ফেলেছে। 5 ওয়াক্তের জায়গায় এখন শুধু 2 ওয়াক্ত করে নামাজ পড়া হচ্ছে। শুরু হিসেবে এটা খারাপ না। রিনার অভাব লায়লা অনেকটাই পূরণ করেছে। রান্নাবান্নার ব্যাপারটা দেখছে, টগর পলাশকে স্কুলে নিয়ে যাওয়া এবং নিয়ে আসার কাজও করছে। কলেজে যাচ্ছে খুব কম। মনে হয় এবছর বিয়ে পরীক্ষায় সে ড্রপই করবে। সংসারের জন্য এটা ভালো। বিয়ে পরীক্ষার চেয়ে সংসার অনেক বড়। টগর পলাশের ব্যাপারটা পরিষ্কার বোঝা যাচ্ছে না। মা নেই কেন, কবে আসবে, এ জাতীয় কথা তারা তারেককে এখনো জিজ্ঞেস করেনি। তবে লায়লাকে এবং হাসানকে নিশ্চয়ই জিজ্ঞেস করেছে। তারা কি জবাব দিচ্ছে কে জানে। সময় এবং সুযোগ মতো একবার জিজ্ঞেস করতে হবে। অবশ্য জিজ্ঞেস না করলেও হয়। এরা ঝামেলা করছে না, এটাই বড় কথা। এমন কি হতে পারে মা ঘরে না থাকায় তারা আনন্দিত? হতে পারে। খাওয়া নিয়ে তাদের বকাঝকা কেউ করছে না, চড়থাপ্পড় মারছে না, দেয়ালে ছবি আঁকছে, কেউ কিছু বলছে না। প্রায় স্কুল কামাই করছে। মা থাকলে সে উপায় ছিল না, স্কুলে যেতেই হতো। তারেকের আজকাল প্রায়ই মনে হয় মানুষের সংসার না থাকাই ভালো। আর থাকলেও সে সংসার হবে সাময়িক ধরনের সংসার। সেই সংসারে স্ত্রী, পুত্র, কন্যা সবই থাকবে। মাঝে মাঝে সেখানে বেড়াতে যাওয়া, কয়েকদিন থেকে চলে আসা। সব পুরুষরা থাকবে হোটেলে, সবার জন্য আলাদা আলাদা ঘর। ঘরে অ্যাটাচড বাথ থাকবে, টিভি থাকবে। খাবারের সময় হোটেল থেকে খাবার দিয়ে যাবে। ছেলের জন্মদিন, ম্যারেজ অ্যানিভার্সারি, এইসব উৎসবে সংসারে ফিরে যাওয়া, আবার ফিরে আসা। রিনা চলে যাবার পর লাবণীর সঙ্গে তারেকের আর তেমন যোগাযোগ হয়নি। লাবণী একটা চিঠি লিখেছিল, কেমন আছেন, ভালো আছেন টাইপ চিঠি। চিঠির জবাব দেয়া হয়নি। তারেক রোজই একবার ভাবে চিঠির জবাব দেবে, শেষে আর দেয়া হয় না। রাতে ঘুম পেয়ে যায়। ইদানিং তার ঘুমও খুব বেড়েছে। ভাত খাবার পর থেকে হাই উঠতে থাকে। 2 পুত্রকে নিয়ে তারেক পড়াতে বসল। বাচ্চা দুটি বিচ্ছু হয়েছে। যমজ বাচ্চারা বিচ্ছু ধরনের হয়, এটি সনাতন সিদ্ধ ব্যাপার। এরা দুজন যমজ না হলেও বিচ্ছুর ওপরেও 1 ডিগ্রি বিচ্ছু। হোমওয়ার্কের খাতায় ভূতের ছবি আঁকা। মাথা থেকে এসব দুষ্টামি দূর করতে হবে। কঠিন হওয়া যাবে না। কাঠিন্য যে কোনো সমস্যার বড় বাধা। কেমন আছিস রে টগর? গুড আছি বাবা। পড়াশোনা কেমন হচ্ছে? গুড হচ্ছে। কথায় কথায় গুড বলছিস কেন? মিস বলেছে বাসায় সবসময় ইংরেজি বলতে হবে। হোমওয়ার্কের খাতায় এটা কিসের ছবি? ভূতের ছবি। ভূতের গলা এত লম্বা থাকে নাকি? এটা সাপ ভূত, এই জন্যে গলা লম্বা। সাপ ভূতদের গলা লম্বা হয়। হোমওয়ার্কের খাতায় ছবি আঁকছিস কেন? ছবি আঁকার খাতা শেষ হয়ে গেছে, এই জন্যে বাবা। মিস রাগ করবে না? মিস খুব অ্যাংরি হবে। রাগের ইংরেজি হলো অ্যাংরি। অ্যাংরি বানান কি? বানান জানি না। পলাশ, তুই জানিস? জানি না বাবা। গুড বানান জানিস? জানি, কিন্তু বলবো না। বলবি না কেন? তুমি তো আমাদের মিস না। মিস বানান জিজ্ঞেস করলে বলতে হয়। আর কেউ জিজ্ঞেস করলে বলতে হয় না? না। তারেক সিগারেট ধরালো। এদের পড়াশোনা করানো মোটামুটি অসম্ভব ব্যাপার। একজন টিচার রেখে দিতে হবে। বাড়তি খরচ। তাতে অসুবিধা হবে না। সংসারে মানুষ কমে গেছে। লায়লার বিয়ে হলে আরো কমবে। তার বেতনও কিছু বাড়বে। খুব শিগগিরই প্রমোশন হবার কথা। পলাশ বলল, বাবা, সিগারেট খেলে ক্যান্সার হয়। কে বলেছে, মিস? না, মা বলেছে। মার প্রসঙ্গ চলে আসায় তারেক একটু শঙ্কিত বোধ করল। এই প্রসঙ্গ আলোচনায় না আসাই বোধহয় মঙ্গলজনক। টগর গম্ভীর গলায় বলল, যে সিগারেট খায় সে মারা যায়। আর সিগারেট খাবার সময় আশপাশে যারা থাকে তারাও মারা যায়। তুমি সিগারেট খেলে আমরা মারা যাব। কে বলেছে, তোমার মা না মিস?
মা বলেছে সিগারেট যেমন খারাপ, চকলেটও খারাপ। চকলেট খেলে দাঁত নষ্ট হয়ে যায়। একরকম পোকা এসে দাঁত খেয়ে ফেলে। দাঁতের ইংরেজি হলো টুথ। তারেক সিগারেট ফেলে দিল। মার প্রসঙ্গ চলে এসেছে। এখন কি সেই বিষয়ে দু একটা কথা বলা ঠিক হবে, না পুরো বিষয়টা নিয়ে চুপ করে থাকাই বুদ্ধিমানের কাজ হবে? টুথের বানান কি? টউকারে টু, থ, টুথ। বাংলা বানান না, ইংরেজি বানান। জানি, তোমাকে বলবো না। তারেক ইতস্তত করে বলল, তোর মা যে আসছে না, এ নিয়ে কি করা যায় বলতো? টগর পলাশ দুজনই মুখ চাওয়াচাওয়ি করতে লাগলো। তারেক বাচ্চাদের দিকে না তাকিয়ে বলল, তোর মা যে আসছে না, এজন্য নিশ্চয়ই তোদের মন খারাপ। তার সঙ্গে দেখা হচ্ছে না। পলাশ বলল, দেখা হয় তো। পলাশের এই কথা বলা মনে হয় ঠিক হয়নি। টগর চোখের ইশারায় তাকে চুপ করতে বলছে। তারেক বিস্মিত হয়ে দুই ছেলের দিকে তাকিয়ে আছে। মার সঙ্গে দেখা হয়? হ্যাঁ। বাসায় আসে নাকি? না, স্কুলে যায়। স্কুলে যায়? হ্যাঁ, একদিন মা তার বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে গেল মানে? বাসা ভাড়া করেছে? বাসা কোথায়? জানি না। বাসাটা কেমন? সুন্দর। সে একাই থাকে না আরো লোকজন থাকে? জানি না। জানি না মানে কি, বাসায় আর কাউকে দেখিসনি? না। তোদের মা যে তোদের দেখতে আসে, তোরা যে তার বাসায় গিয়েছিলি, এটা এ বাড়ির আর কে জানে? সবাই জানে, শুধু তুমি জানো না। মার বাসায় কিভাবে গিয়েছিলি? সে এসে নিয়ে গিয়েছিল? চাচু নিয়ে গিয়েছে, আবার নিয়ে এসেছে। হাসান নিয়ে গেছে? হ্যাঁ। তারেক অ্যাশট্রেতে ফেলে দেয়া আধখাওয়া সিগারেট তুলে নিল। তার দুই পুত্র তার দিকে তাকিয়ে আছে। টগর বলল, ব্যাটম্যান মানে কি বাবা, তুমি জানো? তারেক অন্যমনস্ক ভঙ্গিতে বলল, না। ব্যাটম্যান মানে হলো বাদুর মানুষ। ব্যাট মানে বাদুর, ম্যান মানে মানুষ। ও, বাদুর মানুষ কিন্তু উঠতে পারে না বাবা, শুধু লাফ দিতে পারে। একটা বাড়ির ছাদ থেকে আরেকটা বাড়ির ছাদে যায়। আর ঘোস্ট মানে কি জানো? হুম। ঘোস্ট মানে ভূত। ভূত কিন্তু পৃথিবীতে হয় না, শুধু কার্টুনে হয়। আমাদের মিস বলেছে। অদৃশ্য মানব কাকে বলে তুমি কি জানো বাবা? না। অদৃশ্য মানবকে চোখে দেখা যায় না। অদৃশ্য মানব কিন্তু ভূত না, মানুষ। ও, অদৃশ্য মানুষ চোখে দেখা যায় না, এই জন্য এদের ছবিও আঁকা যায় না। কিন্তু পলাশ তো বোকা, এই জন্যে সে অদৃশ্য মানবের ছবি এঁকেছে। ছবি দেখবি বাবা? তারেক হুঁ বলল, কিন্তু উঠে চলে গেল। ব্যাপারটা কিছুই বোঝা যাচ্ছে না। সবাই মিলে কি তাকে বয়কট করেছে? হাসানের সঙ্গে বিষয়টা নিয়ে কথা বলা দরকার। হাসানের সঙ্গে তার দেখা ইদানিং হচ্ছে না। হাসানের ব্যস্ততা খুব বেড়েছে। কোনো একটা কাজ টাজ বোধহয় করছে। কি কাজ তা এখনো জিজ্ঞেস করা হয়নি। যে কাজই করুক, খুব পরিশ্রমের কাজ নিশ্চয়ই। রোদে পড়ে চেহারা নষ্ট হয়ে গেছে। সস্তা সিগারেটও মনে হয় প্রচুর খাচ্ছে। হাসান পাশ দিয়ে গেলে মনে হয় তামাকের একটা ফ্যাক্টরি হেঁটে চলে গেল। জর্দা দিয়ে পানও খাচ্ছে। দাঁত লাল, মুখ দিয়ে ভুরভুরে জর্দার গন্ধ আসে। হাসান দরজা বন্ধ করে বাতি নিভিয়ে শুয়ে পড়েছিল। তারেক দরজা ধাক্কা দিতেই উঠে এসে দরজা খুলল। ঘুমোচ্ছিলে? না, শুয়েছিলাম। 10টা বাজতেই শুয়ে পড়লি? শরীর খারাপ? জ্বর জ্বর লাগছে। রোদে রোদে ঘুরলে জ্বর তো লাগবেই। ভাদ্র মাসের রোদে তাল পেকে যায়, মানুষ তো পাকবেই। ভাদ্র মাসে রাস্তাঘাটে যত মানুষ ঘোরে, তাদের বেশিরভাগই পাকা মানুষ। সিগারেট লাগবে ভাইয়া? না, সিগারেট লাগবে না। 1 প্যাকেট কিনেছিলাম, 7টা খেয়েছি। এখনো 13টা বাকি আছে। এলাম তোর সাথে একটু গল্পগুজব করি। বাতিটা জ্বালা। হাসান অনিচ্ছার সঙ্গে বাতি জ্বালালো। তার জ্বর এসেছে, ভালো জ্বর। দুপুরে সে কিছু খায়নি, রাতেও খায়নি।
খিদে নাড়ি পাক দিচ্ছে, কিন্তু কিছু খেতে ইচ্ছে করছে না। মনে হচ্ছে কোনো খাবার সামনে আনলেই বমি হয়ে যাবে। তারেক বসতে বসতে বলল, তোর ভাবি ঝোঁকের মাথায় পট করে চলে গেল। এই নিয়ে কারোর সঙ্গে কথাও বলা হয়নি। কথা বলার কি আছে? সেটাও ঠিক, কথা বলার কি আছে? লজ্জাজনক ব্যাপার। তোমার জন্য লজ্জাজনক তো বটেই। যা ঘটেছে তোমার জন্যই ঘটেছে। তোর ভাবি কোথায় আছে কিছু জানিস? শ্যামলীতে আছে, তার এক বান্ধবীর বাড়িতে। ও আচ্ছা। ঠিকানা চাও? না, ঠিকানা দিয়ে কি করব? তুমি যদি মনে করো ভাবির সঙ্গে কথা বলে তাকে ফিরিয়ে আনবে। সেটা ঠিক না। ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা কোনো কাজের কথা না। আমি তাকে চলে যেতে বলিনি, সে চলে গেছে। আমি যদি তাকে চলে যেতে বলতাম, তাহলে তাকে ফিরিয়ে আনার দায়িত্ব আমার ছিল। যদি আসার হয় নিজেই আসবে। হাসান হাই তুলতে তুলতে বলল, ভাবি কঠিন জিনিস, নিজ থেকে আসবে না। না এলে কি আর করা, বাচ্চাদের খানিক সমস্যা হবে, এই আর কি। সমস্যা তো পৃথিবীতে থাকেই, সমস্যা নিয়েই আমাদের বাস করতে হয়। তুমি কি তোমার অফিসের ওই মহিলাকে বিয়ে করবে? বিয়ের কথা আসছে কেন? বিয়ে হচ্ছে না? তারেক সেই প্রশ্নের জবাব না দিয়ে সহজ গলায় বলল, টগরের কাছে শুনলাম ওদের মার সঙ্গে দেখা হয়। এটা ভালো। আর্লি স্টেজে মার ভালোবাসা দরকার। মায়ের ভালোবাসা ভিটামিনের মতো কাজ করে। যাক, সময় অসময়ে ভিটামিনটা পাচ্ছে। হুম। ওকে চাকরি বাকরি কিছু করছে? জানি না, হয়তো করছে। চাকরির বাজার খুবই টাইট, তবে মেয়েদের স্কোপ বেশি। বলিস ভালো মতো যোগাযোগ করতে। পত্রিকা দেখে অ্যাপ্লিকেশন করলে হবে না, সরাসরি উপস্থিত হতে হবে। ভাইয়া, আমার মাথা ধরেছে, কথা বলতে ভালো লাগছে না। দে একটা সিগারেট খাই, সিগারেটটা শেষ করে চলে যাব। নিজের ঘরে গিয়ে খাও। তোর এখানে খেয়ে যাই। ভাইয়া, তুমি কি ভাবিকে একটা টেলিফোন করতে চাও? ভাবি যে বাড়িতে থাকে সেখানকার টেলিফোন নাম্বার আমার কাছে আছে। টেলিফোন করে কি করব? কি করবে তা জানি না, টেলিফোন নাম্বার আছে, তুমি চাইলে দিতে পারি। আচ্ছা দে, রেখে দেই। তোর এই অবস্থা কেন? মনে হচ্ছে রোদে পুড়ে কাঠকয়লা হয়ে গেছিস। ব্যাপার কি? কোনো ব্যাপার না। রোদে বেশি ঘুরবি না, চামড়া নষ্ট হয়ে যাবে। সূর্যের আল্ট্রাভায়োলেট রে খুব খারাপ, স্কিন ক্যান্সার হয়। ভাইয়া, এই নাও ভাবি টেলিফোন, এখন চলে যাও। আমার প্রচণ্ড মাথা ধরা, কথা বলতে ভালো লাগছে না। হালকা ধরনের কথাবার্তা বললে বরং মাথা ধরাটা কমে। লাইট ডিসকাশন ওষুধের মতো কাজ করে। ভাইয়া, আমার বেলায় করে না। তাছাড়া আমাদের ডিসকাশন মোটেই লাইট হচ্ছে না। তারেক উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, তোর সঙ্গে আরেকটা জরুরি কথা ছিল, এখন মনে পড়ছে না। মনে পড়লে বলবে। যখন মনে পড়বে তখন দেখা যাবে তুই পাশে নেই, আর তোর সঙ্গে যখন দেখা হবে তখন আর জরুরি কথাটা মনে পড়বে না। মানুষের জীবন মানেই এ জাতীয় জটিলতা। হুম। মানুষের মনে যে বয়সে নানান ধরনের শখ হয়, সে বয়সে টাকা পয়সা থাকে না। বুড়ো বয়সে যখন টাকা পয়সা হয় তখন আর শখ থাকে না। তোমার কি শখ? ব্যাংককে গিয়ে একবার একটা মাসাজ নেওয়ার শখ ছিল। এই বিষয়ে অনেক কথা শুনেছি। আমার পরিচিত কয়েকজন মাসাজ নিয়েছে। খুবই ইন্টারেস্টিং ব্যাপার। বিরাট একটা কাচের ঘরের পেছনে কলেজ ইউনিভার্সিটির ইয়াং মেয়েরা সেজেগুজে বসে থাকে। প্রত্যেকের আলাদা আলাদা নম্বর আছে। তোর একটা মেয়ে পছন্দ হলো, ধর তার নম্বর ৩১৩। তুই ৩১৩ নম্বরের একটা কার্ড। ভাইয়া চুপ করো, তোমার কাছ থেকে এসব শুনতে খুবই অস্বস্তি লাগছে। এসব তুমি কি বলছো? কি বলছি মানে? খারাপ কি বলছি? কি বলছো তুমি বুঝতে পারছো না? তোমার জীবনের সবচেয়ে বড় শখ একটা বেশ্যা মেয়ে তোমার গা দলাই মলাই করবে।
বেশ্যা মেয়ে বলছিস কেন? ওরা সব কলেজ ইউনিভার্সিটির মেয়ে, স্ট্যান্ডার্ড ফ্যামিলির মেয়ে। তাছাড়া এটাই যে আমার জীবনের সবচেয়ে বড় শখ তাও তো না, অনেকগুলো শখের মধ্যে একটা। ভাইয়া, আমার খুবই মাথা ধরেছে, তুমি এখন যাও। শ্যাম্পেনের এত নামধাম শুনেছি, খেয়ে দেখার শখ ছিল। একটা বোতলের দামই শুনেছি 2-3 হাজার টাকা। ভাইয়া প্লিজ, আমি আরেকদিন তোমার শখের কথাগুলো শুনবো। তুই এমন রেগে গেলি কেন? রাগিনি, আমি তো বললাম আমার খুব মাথা ধরেছে। কমলার মাকে বল 1 বালতি গরম পানি করে দিতে। গরম পানি দিয়ে হট শাওয়ার নিলে শরীরটা হালকা হবে, ভালো ঘুম হবে। আচ্ছা, আমার যা করার করব, তুমি যাও। ফট করে রেগে গেলি, আশ্চর্য। তারেক নিজের ঘরে ঢুকল। হাসানকে যে জরুরি কথাটা বলার ছিল সেই কথা তখনই মনে পড়ল। তাকে গিয়ে সেই কথাটা বলা ঠিক হবে কিনা বুঝতে পারছে না। অকারণে সে যেমন রেগে গেছে, দরজা ধাক্কা দিলেই সে হয়তো দরজাই খুলবে না। কথাটা হচ্ছে, তার অফিসে একটা মেয়ে টেলিফোন করেছে। মেয়েটার নাম চিত্রলেখা। সে হাসানকে খুঁজছে, খুব নাকি জরুরি। একবার না, মেয়েটা টেলিফোন করেছে 2 বার। ঘুমোতে যাওয়ার আগে তারেক একটা কাগজে বড় বড় করে লিখল, চিত্রলেখা। সকালবেলা এই কাগজটা দেখলেই তার মনে পড়বে, হাসানকে খবরটা দেয়া যাবে। সবচেয়ে ভালো হতো এখন দিতে পারলে। রিনাকে টেলিফোন করার কোনো ইচ্ছা তারেকের ছিল না। অফিসে এসে রুমাল বের করার জন্যে পকেটে হাত দিয়ে দেখে রিনার টেলিফোন নাম্বার লেখা কাগজ। টেলিফোন করলে কে ধরবে? রিনার বান্ধবী নাকি রিনাই ধরবে? তারেক টেলিফোন করবে কি করবে না বুঝতে পারছে না। তারপরেও কি মনে করে করল, 2টা রিংয়ের ভেতর না ধরলে সে রেখে দেবে। 2টা রিং বাজতেই রিনা ধরল, গম্ভীর গলায় বলল, হ্যালো, কাকে চাচ্ছেন? তারেক বলল, কে, রিনা? হ্যাঁ, কি ব্যাপার? কোনো ব্যাপার না, কেমন আছো? ভালো আছি। ও আচ্ছা, এইটা জানার জন্যে। বাসার খবর ভালো, টগর পলাশ দুজনই ভালো আছে। আচ্ছা। হাসানের শরীরটা মনে হয় খারাপ, কাল রাতে জ্বর টর মনে হয় এসেছে। ভাত খায়নি, রোদে রোদে ঘুরে চেহারাটাও খারাপ হয়ে গেছে। আমি বলেছি রোদে কম ঘুরতে। ভালো। লায়লার বিয়ের কথা হচ্ছিল, বিয়েটা হয়ে যাবে মনে হয়। ছেলে ভালো, বয়স সামান্য বেশি, ডিভোর্সড। ও, রকিব এসেছিল, ও এর মধ্যে 2 মাসের জন্য ইন্ডিয়া গিয়েছিল, ঘুরে টুরে এসেছে। 2 মাসের জন্য ইন্ডিয়া গিয়েছিল, আমি তো জানতামই না। তাজমহল দেখে এসেছে, উটের পিঠে চড়ে ছবি তুলেছে। আমার জন্য জয়পুরি পাঞ্জাবি এনেছে, তোমার জন্য একটা শাড়ি এনেছে। আমি হাসানকে বলবো তোমাকে দিয়ে আসতে, ও তো তোমার বাসা চেনে। আর কিছু বলবে? না। চিটাগাঙের ওই মেয়ে লাবণের সঙ্গে যোগাযোগ আছে? ও 2টা চিঠি দিয়েছিল, আগে জবাব দেইনি, কাল একটার জবাব দিয়েছি। এর মধ্যে চিটাগাং যাওনি? না। কবে যাবে? ঘুরে আসছো না কেন? লাবণী আর তার মেয়েকে নিয়ে কক্সবাজার থেকে ঘুরে আসো, সমুদ্র দেখিয়ে আনো। তারেক কিছু বলল না। রিনা বলল, টেলিফোন রেখে দিচ্ছি। তারেক বলল, আচ্ছা, পরে কথা হবে, তুমি ভালো থেকো। আমি ভালোই থাকবো, আমাকে নিয়ে ব্যস্ত হতে হবে না। আচ্ছা শোনো, আমি টেলিফোন রেখে দিচ্ছি, আমার অফিসের গাড়ি এসে গেছে, হর্ন দিচ্ছে। অফিসের গাড়ি এসেছে মানে? তুমি কি চাকরি করছো নাকি? সামান্য চাকরি করছি। রিসিপশনিস্ট? শোনো, রিসিপশনিস্টের কাজে কোনো প্রসপেক্ট নেই, অন্য কোনো লাইনে ঢোকার চেষ্টা করো। আমি এখন রাখলাম। তারেকের একটু মন খারাপ লাগছে। অফিসের ব্যাপারটা ভালো মতো জানা হলো না। কোন অফিস, কত বেতন, কিছুই জানা হলো না। অফিসের টেলিফোন নাম্বারটাও নিয়ে রাখলে হতো। রিনা ভালো আছে কিনা তা সে নিজেও এখনো বুঝতে পারছে না। দিনের বেলায় সে বেশ ভালোই থাকে। দিনটা শুরু হয় ব্যস্ততার ভেতর, শেষও হয় ব্যস্ততার ভেতর। সন্ধ্যার পর থেকে কিছু করার থাকে না, বুকে হাঁপ ধরার মতো হয়।
সে বসে থাকে টিভির সামনে। টিভিতে ক্রমাগত হিন্দি গানের নাচ হতে থাকে। নাচের মুদ্রা কুৎসিত। নাচের সঙ্গে যে গান হয় সেই গানের সুর একই রকম। তারপরেও নাচ ছাড়া আর কিছু দেখার নেই, কারণ গৃহকর্তা মনসুর সাহেব এই অনুষ্ঠানটাই দেখেন। রিনা এ বাড়িতে আছে আশ্রিতের মতো। একজন আশ্রিতের ইচ্ছা অনিচ্ছা থাকতে পারে না। শ্যামলী রিং রোডের এই বাড়ি রিনার বান্ধবী আফরোজার। আফরোজা রিনার সঙ্গে একসঙ্গে স্কুলে পড়েছে। পাশ করার পর আর কোনো যোগাযোগ ছিল না। 10 বছর পর আবার যোগাযোগ হয়েছে। কাকতালীয়ভাবেই হয়েছে। আফরোজা স্কুলে থাকতেও হড়বড় করে কথা বলতো। এখনো হড়বড় করেই কথা বলে। সে রিনাকে জড়িয়ে ধরে হড়বড় করে যে কথা বলল তা হচ্ছে, তুই পাগলির মতো এসব কি বলছিস? স্বামীকে ছেড়ে চলে এসেছিস? চাকরি খুঁজছিস? আমি তোর জন্য চাকরি কোথায় পাবো? কাকে আমি চিনি? তবে চাকরি দিতে না পারলেও তোকে থাকতে দিতে পারবো। চলে আয় আমার বাড়িতে। রিং রোডে একটা ফ্ল্যাট কিনেছি, 4 বেডরুমের ফ্ল্যাট। একটা গেস্ট রুম খালি পড়ে থাকে, ওইখানে থাকবি। রিনা বলল, তোর হাজবেন্ড কিছু বলবে না? কিছুই বলবে না। আমার হাজবেন্ড হচ্ছে টবের গাছের মতো, কথাবার্তা কিছুই বলে না। সন্ধ্যাবেলা টিভির সামনে বসে, মাঝখানে একবার ভাত খাওয়ার জন্য ওঠে। 12টা বাজলে ঘুমোতে যায়। উনি করেন কি? ব্যবসাপাতি করে। কি ব্যবসা তাও জানি না। ও কি করে না করে তা নিয়ে ভাবতে হবে না। তুই আয় তো, কাঁথা বালিশ নিয়ে উঠে আয়। রিনা রিং রোডে আফরোজার ফ্ল্যাট বাড়িতে গিয়ে উঠল। সুন্দর গোছানো ফ্ল্যাট, দামি হোটেলের মতো সবকিছু ঝকঝক করছে। যে গেস্টরুমে রিনাকে থাকতে দেওয়া হয়েছে সেখানে এসিও আছে, মেঝেতে দামি কার্পেট। আফরোজা বলল, গরম লাগলে এসি ছাড়বি, কোনো রকম কিপটামি করবি না, নিজের বাড়ি মনে করে থাকবি। পরের বাড়িতে আছিস বলে যে কিছু কর্ম করবি, চা বানাবি, রান্না করবি, তাও না। 3টা কাজের মানুষ, কাজ না করে করে ওদেরও হাত পায়ে জং ধরে গেছে। রিনা বলল, তোর ছেলেপুলে কি? ছেলেপুলে কিছু নেই। আমার নাকি কি সব সমস্যা আছে। ও বলছিল টেস্ট টিউব বেবি নিতে। শুনেই আমার ঘেন্না লাগলো। টেস্ট টিউব অদল বদল হয়ে যাবে, কার্নাকার দিয়ে দেবে, ছি। তারপরও কলকাতা গিয়ে 2 মাস ছিলাম। লাভের মধ্যে লাভ হয়েছে, ডাক্তাররা খোঁচাখুচি করে যন্ত্রণার চূড়ান্ত করেছে। বাচ্চা কাচ্চা ছাড়া আমি ভালোই আছি। পালক নেবার কথা মাঝে মাঝে ভাবি, দেখা যাক। আমার এত গরজ নেই। আফরোজার স্বামীর নাম নুরুদ্দিন। থলথলে ধরনের শরীর, দেখলেই মনে হয় এই মানুষটার জন্ম হয়েছে আরাম করার জন্যে। ফ্ল্যাটে যখন থাকে বেশিরভাগ সময় চেয়ারে পা তুলেই বসে থাকে। হয় খবরের কাগজের দিকে তাকিয়ে থাকে, নয়তো টিভির দিকে তাকিয়ে থাকে। হাঁটাচলা করতে মনে হয় কষ্ট হয়। আফরোজা রিনাকে তার স্বামীর সঙ্গে পরিচয় করিয়ে দিল। এ হচ্ছে স্কুল জীবনে আমার বেস্ট ফ্রেন্ড রিনা। রিনা আমাদের ফ্ল্যাটে কিছুদিন থাকবে। কতদিন এটা বোঝা যাচ্ছে না। মাসখানেকও হতে পারে, আবার বছরখানেকও হতে পারে। বুঝতে পারছো? নুরুদ্দিন বলল, হুম। আফরোজা বলল, রিনার দিকে তাকিয়ে হুঁ বলো, অন্যদিকে তাকিয়ে হুঁ বলছো কেন? আরেকটা কথা শোনো, তুমি তোমার পরিচিত সবাইকে বলে দেবে রিনার জন্য যেন একটা চাকরির খোঁজ করে। ও বিএ পাশ করেছে, 2nd ক্লাস পেয়েছে, অতি সুইট মেয়ে। আচ্ছা। বান্ধবীর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম, ওর সঙ্গে 2টা কথা বলো। ভদ্রতাও তোমাকে শিখিয়ে দিতে হবে। বেচারি কি মনে করবে? নুরুদ্দিন রিনার দিকে তাকিয়ে বলল, ভাবি দাঁড়িয়ে আছেন কেন, বসুন। আফরোজা বিরক্ত গলায় বলল, ভাবি ডাকছো কেন? তুমি নাম ধরে ডাকবে। বয়সে তুমি আমার 10 বছরের বড়, রিনার চেয়েও 10 বছরের বড়। নাম ধরে ডাকবে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, ওর নাম কি জানো? না। ওর নাম রিনা। ও আচ্ছা, রিনা। তুমি রিনার জন্য একটা চাকরি জোগাড় করে দেবে। আচ্ছা। রিনা লক্ষ্য করল মানুষটা আসলেই টবের গাছের মতো। ফ্ল্যাটে যখন থাকে বসে বসেই সময় কাটিয়ে দেয়, নিজে কথা বলে না। অন্যের কথা শোনার আগ্রহ তার নেই। মাঝে মাঝে রিনার মনে হয় আফরোজা যে তাকে ফ্ল্যাট বাড়িতে এনে তুলেছে সে তার নিজের গরজেই এনে তুলেছে। আফরোজার কথা বলার মানুষ দরকার। মুখ সেলাই করে 2জন মানুষ দিনের পর দিন পাশাপাশি বাস করতে পারে না। রিনার মাঝে মাঝেই মনে হয় সংসারে ছেলেপুলে থাকাটা যে কত দরকার
তা মানুষকে চোখে আঙুল দিয়ে বোঝানোর জন্যে আল্লাহ এই সংসারটা তৈরি করেছেন। তবে কথা না বললেও রিনার নুরুদ্দিনকে খুবই পছন্দ হয়েছে। পুরুষদের স্বভাবই হচ্ছে প্রকাশ্যে কিংবা গোপনে আশপাশের মেয়েদের শরীরের উপর চোখ বুলিয়ে নেয়া। এই মানুষটি তা থেকে মুক্ত। তার ভদ্রতা বোধও ভালো। মানুষটা টিভি সেটের সামনে বসে থাকে খালি গায়ে। রিনা ঘরে এলে পাশে খুলে রাখা পাঞ্জাবিটা চট করে গায়ে দেয়। রিনা বলেছে, আপনার যদি খালি গায়ে থাকতে আরাম লাগে আপনি সেইভাবেই থাকুন, আমি কিছু মনে করব না। নুরুদ্দিন খালি গা হয়নি। তাছাড়া রিনাকে সে রিনা নামেও ডাকছে না, ভাবিই ডাকছে। এটিও রিনার পছন্দ হয়েছে। বান্ধবীর স্বামী তাকে নাম ধরে ডাকবে, এটা ভাবতে তার ভালো লাগে না। নুরুদ্দিনের যে ব্যাপারটা রিনার খারাপ লাগে তা হচ্ছে ভদ্রলোকের মদ্যপানের অভ্যাস আছে। সব দিন না, মাঝে মাঝে। প্রথম দিন মদ্যপানের দৃশ্য দেখে আতঙ্কে রিনার হাত পা নীল হয়ে যাবার উপক্রম হলো। মদ্যপানের ব্যাপারটা বড় বড় হোটেলে হয় এবং অপরিচিত লোকেরা মদ্যপান করে, এই ছিল তার ধারণা। পরিচিত একজন মানুষ চেয়ারে পা তুলে মদ খাবে, এই দৃশ্য রিনার কল্পনাতেও ছিল না। আফরোজা এই দৃশ্য দেখেও কিছু বলছে না, এতেও রিনা খুব অবাক হচ্ছে। সে বলেই ফেলল, আফরোজা, তুই কিছু বলছিস না? আফরোজা বলল, কি বলবো? উনি যে ড্রিঙ্ক করছেন। বদ অভ্যাস করে ফেলেছে, বলে কি হবে? শুরুতে বলেছি, কাজ হয়নি, এখন আর বলি টুলি না। তাছাড়া কোনো সমস্যা করে না, নিজের মনে খায়। মদে ওর কিছু হয় না, টাল না হয়ে পুরো 1 বোতল ভদকা সে খেতে পারে। টাল না হয়ে মানে কি? টাল হলো মাতাল। মদ ভর্তি চৌবাচ্চায় ওকে ডুবিয়ে দে, ও চৌবাচ্চার সব মদ খেয়ে বের হয়ে এসে বলবে, ভাত দাও, খিদে হয়েছে। কি আছে এর মধ্যে যে উনি এত আগ্রহ করে খাচ্ছেন? কিছুই নেই, তিতকুটে একটা জিনিস, খেলে মাথা ঘোরে। তুই খেয়ে দেখেছিস? হ্যাঁ, একবার রাগ করে খেয়েছিলাম, অতি 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 কুৎসিত। তুই একবার খেয়ে দেখিস। সর্বনাশ। সর্বনাশ আর আবার কি? ছেলেরা খেতে পারলে আমাদের খেতে অসুবিধা কি? মদ্যপানের পর নুরুদ্দিনের তেমন কোনো পরিবর্তন রিনার চোখে পড়েনি। শুধু একটা পরিবর্তন হয়, টুকটাক 2-1টা কথা বলে, প্রশ্ন করলে উত্তর দেয়। যেমন একদিন রিনা বলল, আপনি যে ঘন্টার পর ঘন্টা নাচ দেখেন, আপনার ভালো লাগে? নুরুদ্দিন গ্লাসে হালকা চুমুক দিয়ে বলল, না, মনে হয় একদল ছেলে মেয়ে পিটি করছে। ভালো লাগে না তো দেখেন কেন? কিছু করার নেই, এই জন্য দেখি। দেখিও ঠিক না, তাকিয়ে থাকি। তাকিয়ে থাকা আর দেখা এক না। গল্পের বইটই আপনি পড়েন না? কলেজ জীবনে 2-1টা পড়েছি, এখন আর পড়ি না। পড়েন না কেন? সব বই তো একই রকম, একটা পড়লেই সব পড়া হয়। একটা ছেলে থাকবে, একটা মেয়ে থাকবে, তাদের প্রেম হবে, তারপর হয় তাদের বিয়ে হবে, নয় বিয়ে হবে না, এই তো ব্যাপার। আপনার বন্ধু বান্ধব খুব কম? হ্যাঁ, বন্ধু কম, শত্রুও কম। যাদের বন্ধু বেশি তাদের শত্রুও বেশি, যাদের কোনো বন্ধু নেই তাদের কোনো শত্রুও নেই। রিনার চাকরি নুরুদ্দিনই জোগাড় করে দিল। এক কথায়, মাসে 6,000 টাকা বেতনের চাকরি তো সহজ ব্যাপার না। রিনার বিস্ময়ের সীমা রইল না। যে লোকটার প্রধান কাজ সন্ধ্যার পর থেকে টিভির সামনে বসে মদ্যপান করা, সে এক কথায় চাকরির ব্যবস্থা করতে পারে, এটা রিনা ভাবেনি। হাসান বছরের পর বছর ঘুরে চাকরি পায়নি, আর সে 10 দিনের মাথায় চাকরি পেয়ে গেল। থলথলে শরীরের খালি গায়ের মানুষটার ক্ষমতা অবশ্যই আছে। চাকরি রিনার ভালো লাগছে। সুন্দর ছিমছাম অফিস, ভালো ব্যবসা হচ্ছে, অফিসের লোকজনদের মুখ দেখেই তা বোঝা যায়। সবার ভেতরই ব্যস্ততা। রিনার বসকেও তার পছন্দ হয়েছে, স্মার্ট মানুষ, 50-এর কাছাকাছি বয়স। টকটকে লাল গেঞ্জি গায়ে দিয়ে একদিন অফিসে এসেছিলেন। তাকে 25-26 বছর বয়সী যুবকের মতো লাগছিল। ভদ্রলোকের কথাবার্তা মার্জিত। অফিসের বসরা সবসময় গোমরা মুখে থাকেন, ভদ্রলোকের মুখ গোমরা না। কথায় কথায় রসিকতা করেন। রসিকতা যখন করেন, এমন ভঙ্গিতে করেন যে প্রথম কিছুক্ষণ বোঝাই যায় না যে এটা রসিকতা। প্রথম দিন রিনা তার সঙ্গে দেখা করতে গেল।
দরজায় পেতলের 2টা অক্ষর, AH। আজিজুল হকের আদ্যক্ষর। নামের বদলে কেউ শুধু আদ্যক্ষর দরজায় লাগিয়ে রাখতে পারে, রিনা ভাবেনি। সে দরজা ঠেলে ঘরে ঢুকল। ভদ্রলোক বললেন, রিনা, কি খবর? রিনা বলল, জি স্যার, ভালো। কাজ বুঝে নিয়েছেন? জি। আপনার কাজটা কি বলুন তো? রিনা হকচকিয়ে গেল। তাকে রিসেপশনে বসতে বলা হয়েছে, আর বেশি কিছু বলা হয়নি। ভদ্রলোককে সেটা বলা কি ঠিক হবে? রিনা ইতস্তত করতে লাগল। হক সাহেব বললেন, ওরা আপনাকে কি করতে বলেছে আমি জানি না। আপনার প্রধান কাজ হচ্ছে রোজ একবার এসে আমার সঙ্গে খানিকক্ষণ হাসি মুখে গল্প করা। অফিসের বেশিরভাগ মানুষ গোমরা মুখে বসে থাকে। আমার অসহ্য লাগে। রিনা খানিকটা হকচকিয়ে গেল। ভদ্রলোকের এ জাতীয় কথা বলার মানে কি? মেয়ে কর্মচারীদের সঙ্গে অফিস বসদের নানান ধরনের গল্প শোনা যায়। এরকমই কি? উনি কি অন্য কিছু বলার চেষ্টা করছেন? রিনা? জি স্যার। আমার কথা শুনে মোটেই ঘাবড়াবেন না, রসিকতা করছি। তবে আমি সত্যি সত্যি হাসি মুখ দেখতে পছন্দ করি। নকল হাসিতেও আমার আপত্তি নেই। সত্যি কান্নার চেয়েও নকল হাসি আমার কাছে অনেক ভালো। ঠিকমতো কাজ শিখুন। আমি আমার অভিজ্ঞতায় দেখেছি, মেয়েরা যখন অফিসে কাজ করতে আসে তখন হয় তারা দারুণ কাজের হয়, নয়তো নিতান্তই অকাজের হয়। মাঝামাঝি কিছু মেয়েদের মধ্যে দেখা যায় না, শুধু পুরুষদের মধ্যেই দেখা যায়। আমি কর্মী মহিলা চাই, গল্পবাজ মহিলা না, যাদের প্রধান কাজ ভ্যানিটি ব্যাগ খুলে লিপস্টিক বের করে ঠোঁটে ঘষা। প্রথম দিন অনেক কথা বলে ফেললাম, আর না। রিনা প্রথম কাজ শুরু করেছিল রিসিপশনে। এখন তাকে দেওয়া হয়েছে ফরেন করেসপন্ডেন্স ডেস্কে। যে বুড়ো ভদ্রলোকের কাছে তাকে কাজ শিখতে হচ্ছে তিনি খিটখিটে এবং বদমেজাজি। কথায় কথায় তিনি রিনাকে ধমক দেন, তবে প্রায় প্রতিদিনই বলেন, তোমার মাথা পরিষ্কার, অন্যরা যে কাজ 1 বছরে শিখেছে তুমি তা শিখেছ 1 মাসে। এই জাতীয় কথা শুনতে আনন্দ লাগে। বুড়ো ভদ্রলোক রিনাকে শুধু যে আনন্দ দেবার জন্য এই কথাগুলো বলছেন তা যে না, রিনা নিজেও তা বুঝতে পারছে। কাজ করতে তার ভালো লাগে। হক সাহেব তাকে ডেকে নিয়ে একদিন বললেন, আপনার কাজের খুব সুনাম শুনি, আপনি স্পোকেন ইংরেজি কেমন জানেন? রিনা বলল, ভালো জানি না স্যার। ভিসিআরে বেশি বেশি ইংরেজি ছবি দেখে স্পোকেন ইংলিশ বানিয়ে নিন। আপনাকে আমরা আমাদের লন্ডন অফিসে পাঠিয়ে দেব। দেশের বাইরে যেতে আপত্তি নেই তো? জি না স্যার। আপনার পারিবারিক আনফর্চুনেট অবস্থার কথা আমাকে বলা হয়েছে। পারিবারিক বিধিনিষেধ নেই তো? জি না। ভালো করে ভেবে বলুন। সব ঠিকঠাক করে আপনার বাইরে যাবার ব্যবস্থা করা হলো, তারপর আপনি বেঁকে বসলেন, বা আপনার স্বামী বেঁকে বসলেন, এমন হবে না তো? জি না। হুট করে কিছু বলতে হবে না, আপনি সপ্তাহখানেক ভাবুন, তারপর বলুন। রিনা 1 সপ্তাহ ভেবেছে। কখনো তার কাছে মনে হয়েছে, না, সম্ভব না। দেশে সে আছে বলেই অন্তত সপ্তাহে একবার সে টগর পলাশকে দেখতে পারছে। আবার কখনো মনে হয়েছে সব ছেড়ে ছুড়ে দূরে চলে যেতে। একবার মনে হলো, তারেক যদি শোনে সে লন্ডন চলে যাচ্ছে, তাহলে সে কি বলবে? টেলিফোনে আলাপ করবে, না সরাসরি তার অফিসে চলে যাবে? অফিসে যাওয়াটা কি ঠিক হবে? তারেক যদি ভাবে সে আসলে এসেছে ঘরে ফিরে যেতে? ভাবলে ভাবুক, যদি সে সত্যি সত্যি লন্ডনে চলে যায়, যাবার আগে একবার দেখা করাও তো উচিত। বুধবার দুপুরবেলা রিনা তারেকের অফিসে উপস্থিত হল। তারেক লাঞ্চ সেরে পান চিবুচ্ছিল। রিনাকে দেখে বিস্মিত কিংবা অবাক কিছুই হলো না। স্বাভাবিক গলায় বলল, রিনা, কি খবর? রিনা বলল, ভালো। আজ আমার ব্যাড লাক। সকালে এসে দেখি ফ্যান নষ্ট। সকাল থেকে গরমে সিদ্ধ হচ্ছি। মিস্ত্রি আনতে লোক গেছে। 11টার সময় গেছে, এখন 2টা। মিস্ত্রিও নেই, লোকও নেই। নো ম্যাঙ্গো, নো গানি ব্যাগ। আমও নেই, ছালাও নেই। রিনা বলল, তুমি কেমন আছো? ভালো। বাসার খবর কি? বাসার খবরও ভালো। পলাশ গতকাল রেলিংয়ের উপর পড়ে একটা দাঁত ভেঙে ফেলেছে। রক্তটক্ত কিছু বের হয়নি, কট করে দাঁতের একটা কণা ভেঙে গেল। তোমার চাকরি কেমন চলছে? ভালো।
প্রথম প্রথম চাকরি খুব ভালো লাগে, কিছুদিন পর আর ভালো লাগে না। আমার তো রোজ সকালে অফিসে এসে একবার করে ইচ্ছে করে ফাইল টেল সব জ্বালিয়ে দিয়ে হাঁটা ধরি। কোন দিকে হাঁটা ধরতে ইচ্ছে করে? চিটাগাঙের দিকে? হাঁটা ধরতে ইচ্ছে করে এই পর্যন্তই। তুমি চা খাবে? না। পান খাবে? মিষ্টি জর্দা দেয়া পান আছে। দুপুরে খাবার পর একটা পান খেতে ভালো লাগে। পান হচ্ছে পিত্তনাশক এবং হজম সহায়ক। রিনা অবাক হয়ে তার স্বামীর দিকে তাকিয়ে আছে। কি আশ্চর্য! 2 মাস পর দেখা, মানুষটা কত সহজেই না কথা বলছে, যেন কিছু যায় আসে না। রিনা বলল, আমাদের অফিসের একটা ব্রাঞ্চ আছে লন্ডনে, আমাকে খুব সম্ভব সেখানে পাঠাবে। কবে? জানি না কবে। বেতন কত দেবে? দেশে যে বেতন দেবে, বাইরে সে বেতন দিলে তো হবে না। ফরেন কারেন্সিতে বেতন হওয়া উচিত। উচিত হলে নিশ্চয়ই ফরেন কারেন্সিতে বেতন দেবে। তোমার ওই মেয়ের খবর কি? লাবণীর কথা বলছো? ভালোই আছে। গত সপ্তাহে চিটাগাং গিয়েছিলাম, ওদের কক্সবাজার থেকে ঘুরিয়ে নিয়ে এসেছি। লাবণীর মেয়েটা আগে সমুদ্র দেখেনি, এই প্রথম দেখলো, খুব খুশি। তুমি এইভাবে ঘোরাফেরা করছো, লোকজনের চোখে লাগছে। তুমি মেয়েটাকে বিয়ে করে ফেলো না কেন? তারেক বিস্মিত হয়ে বলল, এক বউ থাকতে আরেক বউ ঘরে আনবো কিভাবে? আইনে বাধা আছে? ইসলামী আইনে বাধা নেই, কিন্তু দেশে তো পুরোপুরি ইসলামী আইন নেই। থাকলে তোমার সুবিধা হতো, তাই না? তারেক সিগারেট ধরালো। রিনার কান্না পাচ্ছে। এখানে আসা তার উচিত হয়নি। মানুষটার সঙ্গে তার বাসায় চলে যেতে ইচ্ছা করছে। একবার যদি সে বলতো, রিনা তুমি আমার সঙ্গে চলো, সে নিশ্চয়ই যেত। রিনা ক্লান্ত গলায় বলল, যাই কেমন? দাঁড়াও, পিয়নকে সঙ্গে দিয়ে দিচ্ছি, রিক্সা ঠিক করে দেবে। দুপুরবেলায় রিক্সা বেবি ট্যাক্সি কিছুই পাওয়া যায় না। রিনা বলল, রিক্সা লাগবে না। অফিস থেকে বের হয়ে রিনার ইচ্ছা করলো আবার তারেকের সঙ্গে দুটা কথা বলতে। ওকে খুব রোগা লাগছে। ওর কি ঘুম হচ্ছে না? গল্প পাঠের সাথে থাকার জন্য ধন্যবাদ। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।